আমরা আছি মুনমুনের ক্লাসরুমে। আজকে আমরা মুনমুনের ক্লাসরুমে আয়নিক ইকুইলিব্রিয়ামটাকে খুব শর্টে বুঝবো, কারণ আমাদের নিটের অলরেডি ডেট অ্যানাউন্স করে দিয়েছে, ফর্ম ফিল আপও হয়ে গেছে। সুতরাং এখন আর ব্রডভাবে পড়া যাবে না, টাইম নেই। আমরা শর্টভাবে করে নিচ্ছি, তোমরা নোট করে নেবে এবং দেখবে আশা করি এই চ্যাপ্টার সংক্রান্ত যেগুলো কোশ্চেন আসে নিটে সেগুলো তোমরা কভার করতে পারছো। তো আজকে আমরা চ্যাপ্টারটা বুঝে নিই, পরে আমি এর প্রিভিয়াস কোশ্চেনগুলো যেমন দিচ্ছি প্রতিদিন তেমন দিয়ে দেব। প্রথমে আমরা দেখছি আয়নিক ইকুইলিব্রিয়াম কি। ইকুইলিব্রিয়াম দ্যাট ইনভলভস আয়ন্স অনলি আর স্টাডিড আন্ডার ডিফারেন্ট ক্লাস কল্ড আয়নিক ইকুইলিব্রিয়াম, যেখানে কেবলমাত্র আয়ন নিয়ে পড়াশোনা করা হচ্ছে, আয়নগুলো কীভাবে করার কাজ করছে তাদের ধর্ম নিয়ে পড়ছি, সেটাকে আমরা বলছি আয়নিক ইকুইলিব্রিয়াম। এবার আমরা দেখছি যে এই ব্যাপারে মাইকেল ফ্যারাডে কী বলে গেছেন। মাইকেল ফ্যারাডে ক্লাসিফাইড সাবস্টেন্স ইনটু টু ক্যাটাগরি। মাইকেল ফ্যারাডে যে কোনো পদার্থকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা পদার্থ যারা ইলেকট্রনকে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে অর্থাৎ ইলেকট্রোলাইট, আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না অর্থাৎ নন ইলেকট্রোলাইট। যদিও ইলেকট্রোলাইট আর নন ইলেকট্রোলাইট মানে ইলেকট্রিসিটি ক্যারি করা শুধু নয়, যারা অ্যাকোয়াস সলিউশনের মধ্যে বা মোল্টেন কন্ডিশনে বিয়োজিত হতে পারে অর্থাৎ ডিসোসিয়েটেড হতে পারে, তাদেরকে বলা ইলেকট্রোলাইটস। আর যারা সেটা পারে না তারা হচ্ছে নন ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস আবার দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট তারা যারা অ্যাকোয়াস সলিউশনের মধ্যে অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে থাকে, আর উইক ইলেকট্রোলাইট যারা পার্শিয়ালি ডিসোসিয়েটেড হয়ে থাকে। এরপর আসছে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাসিড বেস। এবার আমরা দেখব অ্যাসিড বেস যেটা বললাম। দেখো আমরা একটা তিনটে পার্টে ভাগ করি, একটা যে কনসেপ্ট মানে কে বলেছেন, আর অ্যাসিডস অ্যান্ড বেস। প্রথম হচ্ছে আর্নেস কনসেপ্ট। আর্নেস কী কনসেপ্ট কীভাবে রয়েছিল অ্যাকোয়াস সলিউশনে। এই যে অ্যাসিড কারা যারা প্রডিউস করে H+ আয়ন্স ইন দেয়ার অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশনের মধ্যে H+ আয়ন প্রডিউস করতে পারলে তাদের আমরা বলবো আর্নেস অ্যাসিডস। আর যারা ওয়েজ আয়ন প্রডিউস করে তাদেরকে বলা হবে বেস ইন অ্যাকোয়াস সলিউশন। তবে এখন H+টা ইউজ না করে যেটা করা হয় সেটা হচ্ছে H3O+ হাইড্রোনিয়াম আয়নের রেসপেক্টে করা হয়। যারা অ্যাকোয়াস সলিউশনে হাইড্রোনিয়াম আয়ন প্রডিউস করতে পারে তারা হচ্ছে অ্যাসিডস। এই অনুসারেও আবার ডিসিশন কতটা করতে পারছে তার অনুসারে অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করেছে, স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড। বেসকেও দুটো পার্টে ভাগ করা, স্ট্রং বেস উইক বেস। স্ট্রং অ্যাসিড কে HCl HClO4 H2SO4 HNO3। উইক অ্যাসিড কারা HF CH3COOH এটসেট্রা। স্ট্রং বেস NaOH KOH BaOH2 এটসেট্রা। উইক বেস NH4OH AlOH3 এটসেট্রা। নেক্সট লুইস কনসেপ্ট। লুইস কনসেপ্ট হচ্ছে অ্যাসিডস হচ্ছে অ্যাকসেপ্ট পেয়ার অফ ইলেকট্রনস লাইক BF3 AlCl3 এটসেট্রা। এখানে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সেন্ট্রাল অ্যাটমটা হবে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে এবার তাকে আমরা বলবো লুইস অ্যাসিডস। আর লুইস বেস কারা দে ডোনেট পেয়ার অফ ইলেকট্রনস। এরকম কোনো কম্পাউন্ড যাদের ওপর লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, এখানে জলের অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। সো দেয়ার হচ্ছে লুইস বেস। লুইস অ্যাসিড বা লুইস বেসের কোনো উইক অ্যাসিড স্ট্রং অ্যাসিড বা উইক বেস স্ট্রং বেস বলে কিছু হয় না। এরপর আসছে আমরা বনস্টেড-লাউরি। অ্যাকর্ডিং টু বনস্টেড-লাউরি থিওরি, acids are proton donor and base are proton acceptor. Here water molecules H+ আয়নকে ডোনেট করেছে, ছেড়ে দিয়েছে, দিয়ে OH- এ কনভার্ট হয়ে গেছে। সো ইট ইজ আ লুইস অ্যাসিড। সরি ভুল বললাম, লুইস অ্যাসিড নয়, বনস্টেড-লাউরি অ্যাসিডস অ্যান্ড ইট ইজ আ বনস্টেড-লাউরি বেস। এখানে আরও একটা জিনিস আছে যেটা সম্বন্ধে আমরা বলে দিই। এই যে অ্যাসিডস থেকে এটা তৈরি হয়েছে, অ্যাসিডস থেকে এটা তৈরি হয়েছে, তাহলে এটা যদি বনস্টেড-লাউরি যদি অ্যাসিড হয় তাহলে সেই অর্থ অনুসারে একে আবার H+ অ্যাকসেপ্ট করে এটা থেকে কনভার্ট হতে পারে। সো ইট ইজ হচ্ছে কনজুগেট বেস। এটাকে বলা হয় অনুবন্ধী ক্ষার। তাহলে অ্যাসিড থেকে H+ আয়ন বের করে দিলে এরা পড়ে থাকে, সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। ঠিক একইভাবে এটা যদি বেস হয়, এর থেকে H+ আয়ন অ্যাকসেপ্ট করার পর তৈরি হয়েছে এটা অ্যাসিডটা, সো ইট ইজ কনজুগেট অ্যাসিড। কারণ এখানে H+ আয়ন যদি যুক্ত আছে মানে কে আবার H+ আয়ন ডোনেট করলে এটাই কনভার্ট হতে পারবে। সুতরাং
বেসের সাথে এইচ প্লাস আয়ন অ্যাড করে এটা তৈরি হয়, সেটাকে বলা হয় কনজুগেটেড অ্যাসিড। তাহলে অ্যাসিড থেকে এইচ প্লাস আয়ন বের করলে হবে কনজুগেটেড বেস, বেসের সাথে এইচ প্লাস আয়ন অ্যাড করলে তৈরি হবে কনজুগেটেড অ্যাসিড। এর সাথে আরেকটা জিনিস লেখা থাকবে, যে অ্যাসিড যত স্ট্রং তার কনজুগেটেড বেস তত উইক। অ্যাসিড স্ট্রং হলে কনজুগেটেড বেস উইক হবে, একই রকমভাবে অ্যাসিড উইক হলে কনজুগেটেড বেস স্ট্রং হবে। ঠিক একইভাবে বেসটা যত স্ট্রং হবে কনজুগেটেড অ্যাসিড তত উইক হবে। ঠিক উল্টোভাবে বললে বেসটা যত উইক হবে কনজুগেটেড অ্যাসিড তত স্ট্রং হবে। এরপর আমরা আসছি আয়নাইজেশন কনস্ট্যান্ট অ্যান্ড আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। জল ভাঙলে কী পাই? এইচ প্লাস ওইচ মাইনাস। যদিও আমরা এইচ প্লাস নয় H3O প্লাস পাই এখন, তো আমরা এইচ প্লাস দিয়ে এখানে লিখেছি। তাহলে KW ইকুয়াল টু কী হবে? আয়নিক প্রোডাক্ট মানে আয়ন যেটা আয়নগুলো তৈরি হয়েছে তাদের গুণফল। আয়নিক প্রোডাক্ট মানে কোনো একটা জিনিসকে বিয়োজন করলে যে আয়নগুলো পাওয়া যাবে তাদের গাঢ়ত্বের গুণফলকে বলা হবে আয়নিক প্রোডাক্ট। জল থেকে এইচ প্লাস ওইচ মাইনাস পেয়েছি বা H3O প্লাস ওইচ মাইনাস পেয়েছি, তাহলে আয়নিক প্রোডাক্ট হবে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস। জলের ক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিনে এটার ভ্যালু হয় 10⁻⁻14। তাহলে KW at 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 10⁻⁻14। এরপর আমরা চলে এসেছি পিএইচ স্কেল। ইন অর্ডার টু রিপ্রেজেন্ট দ্য হাইড্রোনিয়াম আয়ন কনসেন্ট্রেট মোর কনভিনিয়েন্টলি ইন টার্মস অফ মোলারিটি, সোরেনসেন ইন্ট্রোডিউস স্কেল কল্ড পিএইচ স্কেল। আসলে যদি আরও এত জটিল কথার মধ্যে গিয়ে লাভ নেই, এখান থেকে আমরা যেটা পাবো পিএইচ স্কেল মানে হচ্ছে কনসেন্ট্রেশন মানে একটা স্কেল যেটা রিপ্রেজেন্ট করে হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আমি আন্ডারলাইন করে দিচ্ছি, হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে যে স্কেলটা তৈরি করেছিলেন, কে করেছিলেন? সোরেনসেন। তাকে আমরা বলবো পিএইচ স্কেল। পিএইচ স্কেলের সাহায্যে আমরা কী করি? কোনো একটা অ্যাসিড বা একটা ক্ষারের মাত্রা বা তার শক্তি এটা সম্বন্ধে আমরা নির্ণয় করতে পারি। তো এবার আমরা দেখব এই পিএইচ স্কেলগুলোকে অনুসারে বিভিন্ন ভাগগুলো। তো চলে আসি পিএইচ স্কেল অনুসারে ভাগগুলোতে। প্রথমে দেখো, তাহলে পিএইচ কাকে বলছে? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H3O প্লাস। তোমরা এগুলো নোট করে নেবে, সুবিধা হবে করতে, যেটা তোমাদের দরকার লাগবে। যে পিএইচের ভ্যালু যদি লেস দ্যান 7 হয় সলিউশনকে বলা হবে অ্যাসিডিক, পিএইচের ভ্যালু গ্রেটার দ্যান 7 হলে সলিউশনকে বলা হয় বেসিক। এটা কিন্তু সবকটাই করা হচ্ছে ইন রেসপেক্ট অফ 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এখান থেকে প্রুভ করা যাবে যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু PKW অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কী হয়ে যাবে? পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। এরপরে পার্টে আমরা আসছি আয়নাইজেশন অফ অ্যাসিড অ্যান্ড বেস। তারপরে এটার মধ্যে ফার্স্টে আমরা জানবো আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড, দেন আমরা দেখব উইক বেস, এবং এর সঙ্গে আমরা বিভিন্ন উইক অ্যাসিড উইক বেসের কী করে পিএইচ বের করবো সেটা আমি লিস্ট করে দেবো, তোমরা দেখতে থাকো। দেখো হচ্ছে একটা উইক অ্যাসিড যেটা জলে বিয়োজিত হয়ে H3O প্লাস আর X মাইনাস আয়ন তৈরি করেছে। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কী ছিল? আমি ধরে নিলাম এর সি। জলটার যদি কনসেন্ট্রেশন বিক্রিয়া আগে পরে একই থাকে ধরলাম না কিছু, এ দুটো 0 ছিল বিক্রিয়ার শুরুতে। ইকুইলিব্রিয়ামে কিছু পরিমাণ বিয়োজিত, কথা বলে আলফা পরিমাণ। আলফা হচ্ছে এখানে আয়োনাইজেশন, তাহলে C × 1 মাইনাস আলফা হয়ে যাবে, কমে গেল সি আলফা, এটা তো হয়ে যাবে সি আলফা, এটা সি আলফা। তাহলে K ইকুয়াল টু কী বলবো? কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ X মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ HX। এখানেও এটা H3O প্লাস লেখাটাই বেটার বেশি। তো এখানে ভ্যালুগুলো পুট করে দিয়েছি, সি আলফা সি ইন্টু 1 মাইনাস আলফা। এবার একটা সি কেটে যাচ্ছে, তাহলে কী হবে? সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। এবার যেহেতু মানে এগুলো উইক অ্যাসিড নিয়ে আমরা কাজ করছি, দ্যাট মিনস সি আলফা ইজ মাচ লেস দ্যান 1, দেয়ারফোর 1 মাইনাস আলফা নিয়ারলি ইকুয়াল টু 1। তাহলে কে ইকুয়াল টু কী হবে? সি আলফা স্কোয়ার, এটা মানে 1 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা বলতে আলফা ইকুয়াল টু √/Ka বাই সি। তার মানে এখানে আমরা বলতে পারবো আলফা ভ্যারিস উইথ 1/√c, কারণ Ka হচ্ছে কনস্ট্যান্ট, বা আলফা ভ্যারিস উইথ √V, কারণ 1/√c মানে হচ্ছে √V, মানে 1/c হচ্ছে ইকুয়াল টু V বলতে পারি, মানে থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা কী পাই? দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ ইনভার্সলি প্রপোর্শন টু দ্য স্কোয়ার রুট অফ ডাইলিউশন অফ উইক ইলেকট্রোলাইটস। এটাকেই বলা হচ্ছে অসওয়াল্ডস ল, মানে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা তার ঘনত্বের বা গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাকে আমরা বললাম অসওয়াল্ডস ল। তাহলে একইভাবে
উইক বেসের জন্য কী পাবো, আলফা ইকুয়াল টু কেবি বাই সি। তাহলে এখান থেকে আমরা রিলেশন ড্র করতে পারি, কে ইন্টু কেবি ইকুয়াল টু হবে কে ডাব্লু, বা এখান থেকে আমরা বের করতে পারি দুপাশে মাইনাস লগ দিয়ে গুণ করে পিকে এ প্লাস পিকেবি ইকুয়াল টু পিকে ডাব্লু, মানে সেটা হচ্ছে 14। এরপর আছে যে জিনিসটা, সেটা তোমরা খুব ভালো করে হাতে নোট করে নাও, ফর্মুলা আছে বিভিন্ন দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কি ফর স্ট্রং অ্যাসিড পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H3O প্লাস, ফর উইক অ্যাসিড পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ সি আলফা, বা এটা থেকে আমরা আসতে পারি হাফ অফ লগ কে মাইনাস হাফ লগ সি, বা এটাভাবে বলতে পারি পিকে মাইনাস হাফ লগ সি। তোমায় কীরকমভাবে ভ্যালু দিয়েছে তার উপর এই অঙ্কগুলো আমরা কোন ফর্মুলা ইউজ করতে হবে বের করতে হবে। ঠিক একইভাবে ফর স্ট্রং বেস পিএইচ ইকুয়াল টু 14 প্লাস লগ অফ ওএইচ মাইনাস, তাহলে ফর উইক বেস পিএইচ কী হবে 7 মাইনাস পিকেবি প্লাস হাফ লগ সি। এই কটা ফর্মুলা দিয়ে তোমাদের যদি অ্যাসিড বেসে যা অঙ্ক দেবে এই কটার মধ্যে দিয়ে তোমরা পেয়ে যাবে। এবার আমি যাই সল্টে। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, খুব মাইনিউটলি খেয়াল করবে। সল্টগুলোকে আমরা কতগুলো পার্টে ভাগ করে নিয়েছি, প্রথমে কী কী দিয়ে তৈরি সে অনুসারে। উইক অ্যাসিড স্ট্রং বেস, আমরা ইয়েতে লিখি সংক্ষেপে লিখেছি উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেসে যদি লবণ হয়, মানে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার সংজাত লবণ হয়, উদাহরণ দিয়ে দিয়েছি CH3COONA, তাদের ক্ষেত্রে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট কী হবে, KH ইকুয়াল টু KW/K। আমরা একটু ফোকাস করে নিই, KW/K। ডিগ্রি অফ হাইড্রোলিসিস কী হবে, তাহলে KH ইকুয়াল টু √KW/K ইন্টু সি। তাহলে এর পিএইচ কী করে বের করবো, পিএইচ ইকুয়াল টু হাফ PKW প্লাস হাফ PKA প্লাস হাফ লগ সি। ঠিক এরপরে চলে আসি আমরা স্ট্রং অ্যাসিড উইক বেস সংজাত লবণ, এটার উদাহরণ কী আছে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। এর KH কী হবে, ঠিক আগেরটার মতো, এখানে ছিল KW/K, এখানে হবে KW/KB। তাহলে ডিগ্রি অফ হাইড্রোলিসিসও একই রকমভাবে বের করতে পারবো, H ইকুয়াল টু √KW/KB ইন্টু সি। তাহলে এর পিএইচ কী করে বের করবো, ফর্মুলা দেখো খুব সোজা, একই রকম, পিএইচ ইকুয়াল টু হাফ PKW মাইনাস হাফ KB মাইনাস হাফ লগ সি। এরপর চলে আসছি উইক অ্যাসিড উইক বেস, উদাহরণ CH3COO NH4 অ্যামোনিয়াম অ্যাসিটেট। এর KH কী করবো, KW/KA ইন্টু KB। তাহলে H ইকুয়াল টু কী হবে, √KA, ভুল বললাম, H ইকুয়াল টু √KW/KA ইন্টু KB। পিএইচ ইকুয়াল টু কী হবে, তাহলে হাফ PKW প্লাস হাফ PKA মাইনাস হাফ KB। এক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশন কোনো টার্ম লাগবে না পিএইচ বের করতে গেলে, আগেরগুলোতে কিন্তু কনসেন্ট্রেশন টার্মটা লেগেছিল। আর আরেকটা থাকলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস NaCl, এদের ক্ষেত্রে হাইড্রোলিসিস এভাবে হয় না, ফলে কোনো হাইড্রোলিসিস কনস্ট্যান্ট নেই এবং এদের সলিউশনটা হবে সবসময় নিউট্রাল, ফলে পিএইচ হবে 7। চলো এবার আমরা চলে এলাম বাফার সলিউশন। বাফার সলিউশন কি, দ্য সলিউশন হুইচ resist change in their pH on dilution or an addition of small amount of acid or alkali are called buffer solution। তাহলে বাফার সলিউশন কাকে বলছে, যে সলিউশনটাকে আমি ডাইলিউট করি বা ওর মধ্যে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশাই, তার পিএইচের কোনো চেঞ্জ হয় না, পিএইচটাকে রেজিস্ট করতে পারে, তাকে আমরা বলছি বাফার সলিউশন। বাফারের প্রচুর ভাগ আছে, আমরা শতভাগ নিয়ে কাজ করব না, আমরা শুধু দুটো ভাগ নিয়ে করব, অ্যাসিড বাফার, ক্ষারীয় বাফার। আরেকটা জিনিস, বাফারের মধ্যে আমি ক্ষার মেশাবো বা অ্যাসিড মেশাবো পিএইচ চেঞ্জ হবে না, এটা নয়, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর, মানে একটা নির্দিষ্ট পরিমাণের পরে ওর কিন্তু পিএইচ চেঞ্জ হয়ে যায়। এই যতক্ষণ রেজিস্ট করতে পারে ততক্ষণকে বলা যায় তার বাফার এফিসিয়েন্সি বা বাফার ক্ষমতা। তাহলে বাফারের দুটো ভাগে আমি ভাগ করে নেবো বললাম, আমি বললাম অ্যাসিড বাফার, ক্ষারীয় বাফার। যে বাফারগুলোর পিএইচ লেস দ্যান 7 হয় তাকে আমরা বলবো অ্যাসিড বাফার। এটা হচ্ছে উইক অ্যাসিড, আর উইক অ্যাসিড স্ট্রং বেস এর সংজাত লবণ এর মিশ্রণটাকে বলা হচ্ছে অ্যাসিড বাফার। এটা উইক অ্যাসিড, এটা উইক অ্যাসিড স্ট্রং বেস সংজাত লবণ এর মিশ্রণটাকে বলছি আমরা অ্যাসিড বাফার। এর পিএইচ কী হয়, পিএইচ ইকুয়াল টু PKA প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড, এটাকে হেন্ডারসন সমীকরণ বলে। ফর বেসিক বাফার এটা হচ্ছে তাহলে কি মৃদু ক্ষার, আর মৃদু ক্ষার তীব্র অ্যাসিড সংজাত লবণ, এর ক্ষেত্রে পিএইচ হবে কি >7 বা >7। এর ক্ষেত্রে পিওইচ ইকুয়াল টু 6, আগেরটার মতোই ফর্মুলা থাকবে, PKB প্লাস লগ অফ সল্ট বাই বেস
তাহলে এর পিএইচ কত হবে 14 মাইনাস পিওএইচ। সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট জিনিসটা কি, একটা দ্রবণ রয়েছে যেটা হচ্ছে লবণ, লবণের মিশ্রণটা খুব কম পরিমাণে স্বল্প পরিমাণে দাব্য। এদের ক্ষেত্রে কী হবে, এটা ভাঙলে কী পাবো এক্স এ পি প্লাস আর ওয়াই বি কিউ মাইনাস। এটা তাহলে এই যদি সলিবিলিটি এস হয় তাহলে এটা কত পাবো এক্স এস পাবো, এটা ওয়াই এস পাবো। তাহলে কে এস পি ইকুয়াল টু কী হবে আয়নদ্বয়ের গুণফল, মানে এটা এ টু দি পাওয়ার হচ্ছে এক্স বি টু দি পাওয়ার ওয়াই, ভ্যালুগুলো পুট করে দিয়েছি, এখান থেকে আমরা কে এস পি ইকুয়াল টু পেলাম এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস এক্স প্লাস ওয়াই। এটা দিয়ে যে কোনো ধরনের লবণের আমি সলিবিলিটি বের করতে পারবো, সলিবিলিটি প্রোডাক্ট বের করতে পারবো, সব কিছু করতে পারবো। এরপর একটা লাস্ট পার্ট আমাদের এই আয়নিক প্রোডাক্টের সাথে সলিবিলিটি প্রোডাক্টের রিলেশান আছে, সেটা একটু দেখে নিই। কিউটাকে ধরলাম আয়নিক প্রোডাক্ট, তাহলে যদি দেখা যায় আয়নিক প্রোডাক্টের ভ্যালু সলিবিলিটি প্রোডাক্টের থেকে বেশি, দ্রবণে আয়নগুলির গাঢ়ত্বের গুণফল তার দাব্যতা গুণফলের থেকে বেশি হয়, তবে সেটা প্রেসিপিটেট হবে, মানে অধক্ষিপ্ত হবে। যদি দেখা যায় গাঢ়ত্ব কম, দাব্যতা গুণফলের মান বেশি, তাহলে কিন্তু প্রেসিপিটেট হবে না। আয়নীয় গাঢ়ত্বের গুণফল কম, দাব্যতা গুণফলের মান বেশি, তাহলে কোনো প্রেসিপিটেট হবে না। আর যদি আয়নীয় গুণফল আর দাব্যতা গুণফলের মান সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দ্রবণটা ইকুইলিব্রিয়াম বা সাম্যে চলে আসবে। বুঝতে পারলে? আমরা আজ খুব দ্রুত খুব ছোট করে আয়নিক ইকুইলিব্রিয়ামটা বোঝানোর চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবে। এটা পুরোপুরি নিটের জন্য, নিটের ওপর বেস করে করা হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক দাও এবং শেয়ার করে দাও।